জলে যাইও না গোড়াই, আজ কালি আর জলে যাওয়ার যাহাতের বিচার নাই। মানে গান এমনই একটা বিষয় যে সমস্ত রকম স্ট্রেস কোথা থেকে বার করে দেয়। একদম। যে আমরা যে কার্যকলাপটা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই কার্যকলাপটা কতটা দরকার এই সমাজের জন্য, আমাদের আর চারপাশের পরিবেশের জন্য। আমার ফার্স্ট টিভি শো এনডিটিভি ইমার্জেনে, আচ্ছা। একটা সানরাইজের একটা শো। আমার গুরু ভাগ্য ভীষণ ভালো। তৃষ্ণা চক্রবর্তী, আমি পিসিমণি বলে ডাকি, ইমন চক্রবর্তীর মা। হ্যাঁ। তো তার কাছে আমার প্রথম মানে শেখা আর কি, আমি একদম ছোট থেকেই ওনার কাছে। हमको मिली है आज ये घड़ियां नसीब से। নমস্কার, আমি বিপ্লব। আজ উপস্থিত হয়েছি লিলুয়া গানবাসীর পক্ষ থেকে আমাদের মাইক অ্যান্ড এক্সপ্রেস শোতে। আর এখানে অতিথি হিসাবে আজ আমরা পেয়েছি মানালি সাহাকে। নমস্কার, আমি মানালি। লিলুয়া গানবাসীকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। চলে আসছি আমরা আমাদের আলাপচারিতায়। তোমার জীবনে গান একটা বড় অঙ্গ, সেটা আমরা জানি। আর গানটাই তুমি তোমার অ্যাজ এ কেরিয়ার দেখছো, গান নিয়ে তুমি চলছো। তো এই যে গান, এই গানটা তোমার কবে থেকে শুরু, তুমি কিভাবে গানের সঙ্গে যুক্ত হলে, এই বিষয়ে দুটো কথা তুমি যদি বলো। নিশ্চয়ই। গানের কেরিয়ার শুরু বলতে গেলে অ্যাকচুয়ালি আমি তখন আমার 3 বছর বয়স হবে। তো সেই সময় থেকেই অ্যাকচুয়ালি বাবা খুব ভালোবাসতেন, মানে বাবা ভীষণ ভালোবাসেন গান গাইতে। আমাদের ঘরেও মোটামুটি গানের পরিবেশ। তো বাবা ইচ্ছে ছিল যে আমাকে দিয়ে শেখাবে গান। তো একদম ছোট থেকেই আমি মানে বাবা আমাকে যখন হারমোনিয়াম নিয়ে বসাতো, তখন আমার মনে আছে যে আমি অনেকটাই তো ছোট, তো আমি হারমোনিয়ামে বেলও বাজাতে পারতাম না। তো বাবা আমাকে কোলে বসিয়ে, বা আমি রিড বাজাতাম, বাবা হারমোনিয়ামের বেলও বাজাতো। হ্যাঁ, তো এইটা আমার মানে খুব এখনো মনে পড়লে আমার ভীষণ ভালো লাগে যে ব্যাপারটা। মানে সেই হিসেবে বলতে গেলে তোমার 3 বছর বয়স থেকে হ্যাঁ, গানের জগতে একদম, আসা, মানে একদম। গানটা শুরু হওয়া। হ্যাঁ। মানে সেক্ষেত্রে বলতে গেলে বাড়ির হুম। বাড়ির যে পরিবেশ আমাদের গানের ক্ষেত্রে, বা গান কেন যে কোনো মানে আমরা যা করতে চাই ভবিষ্যতের জন্য, সেটার জন্য বাড়ির পরিবেশটা খুব বড় ম্যাটার করে। হ্যাঁ, অবশ্যই আর ম্যাটার করে। হ্যাঁ, আর সেক্ষেত্রে দেখতে গেলে মানে বাবা মা, মানে ছোট থেকে আমরা বাচ্চারা যখন ছোট থেকে বড় হয়, তখন বাবা মার গাইডেন্সটাই তো আসল। তারাই তো আমাদের সঠিক পথে নিয়ে যাবেন, তারাই চেষ্টা করবেন যে মানে আমার সন্তানরা কোন জায়গায় গেলে ভালো হয়। হ্যাঁ। একদম। আর সেইটাই হয়, সবসময়। এটাই স্বাভাবিক, সবার ক্ষেত্রে এই জিনিসটাই হয়। তো তোমার কি মানে হয়তো অত ছোটর কথা, কিছু ছোটবেলার কথা হয়তো হ্যাঁ, মনে অতটা থাকবে না, সেক্ষেত্রে হয়তো আমাদের সবার কাছে কিছু কিছু মেমোরি থেকে যায়। হ্যাঁ। যে 3 বছর এই বা 4 যেমন বছর, বললাম, 4.5 বছরে, হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু এইটুকুই। কিছু মেমোরি থেকে যায়। হ্যাঁ। এবার সেক্ষেত্রে বলতে গেলে এই যে 3 বছর বয়সে গান শুরু, তো সেই শেখাটা ওইটা কত বয়স, মানে 3 বছর বয়স থেকে না তারপরে ওটা, একদম মানে 3 বছর 3 বয়স বছর বয়স থেকেই আমার গান শেখা, গান শেখা, মানে কেরিয়ার শুরু হয়েছে। তো আচ্ছা, কেরিয়ার তো 3 বছর বয়স থেকে, এর সাথে সাথে পড়াশোনাও চলেছে। হ্যাঁ, সবটাই। এইটা একটা হ্যাঁ। ভীষণ মানে আমার বাবা, আমি পড়াশোনা করতাম, তো বাবা সবসময় বলতেন যে ঠিক আছে পড়াশোনা করছো করো, কিন্তু গানটা আগে করতে হবে, পড়াশোনা না করলেও হবে, গানটা করতেই হবে। মানে বিষয়টা ছিল মানে গানটা আগে, একদম, পড়াশোনা পরে, পড়াশোনা মানে না আগে। করলেও চলবে, কিন্তু গান তোমাকে করতেই হবে। বাহ, এই জিনিসটা খুব ভালো লাগলো। সচরাচর এটা দেখা যায় না, মানে না। সচরাচর এই জিনিসটা আমরা অনেকেই ফেস করি যে আগে পড়াশোনা নো ডাউট খুব দরকার আমাদের জীবনে বা ভীষণ। সমাজের সঙ্গে মিলেমিশে থাকার জন্য। পড়াশোনাটা খুব বড় একটা জায়গা, পড়াশোনা হ্যাঁ, লাগবে, অবশ্যই। ওটা ইচ অ্যান্ড এভরিওয়ান সবার করা দরকার, সবারই করার দরকার। হ্যাঁ। আমাদের শিক্ষাটা খুব বড় একটা দরকার, সঠিক শিক্ষাটা দরকার। হুম। এই সঠিক শিক্ষাটা, অ্যাপ্রোচটা আমরা আমার পরিবার থেকে পাই। আর এই জিনিসটা খুব ভালো লাগলো যে পড়াশোনা তো আছেই, কিন্তু এই তোমার যে শিক্ষণীয় বিষয়টা, মানে 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 শৈল্পিক যে বিষয়টা এগিয়ে দেওয়া, এটা বাড়ি থেকে এত ভালো একটা অ্যাপ্রোচ, ভীষণ, এটা খুব ভীষণ। দারুণ আমার লাগলো বাবা ভীষণ বিষয়টা। আমাকে সাপোর্ট করে, ইভেন এখনো করে।
এখনো সবসময়। হ্যাঁ, তো এবার সেক্ষেত্রে ছোটবেলার গান, স্কুল কলেজে পারফরমেন্স তো চলেইছে। হ্যাঁ, এবার স্কুলে স্কুলের পারফরমেন্স নিয়ে মানে এরকম কোনো ঘটনা আছে যে স্কুলে আমি এই জিনিসগুলো পারফর্ম করেছি, মানে এরকম আহ, বিষয় বা কোনো ঘটনা, স্মরণীয় ঘটনা? স্মরণীয় ঘটনা বলতে অ্যাকচুয়ালি স্কুলে প্রোগ্রাম মানেই আমি, মানে আমি ছাড়া প্রোগ্রাম হতো না আর কি। মানে দিদিমণিরা এটাই বলতো যে মানালি, মানে আমার ভালো নাম উর্বি, তো আমাকে বলতো যে উর্বি কোথায়, ও ছাড়া কিন্তু প্রোগ্রাম হবে না। এটা আমি অনেকবার ফিল করেছি, আবার আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। মানে আমি সত্যি বলছি যে মন থেকে আমার খুব ভালো লাগে যে দিদিমণিরা এখনো আমাকে দেখলে মানে সেই একই চোখে দেখে, আমাকে ভীষণ স্নেহ করেন ওনারা। এই একটা ছোট্ট কোনো পারফরমেন্স তুমি দিতে পারে? মানে ধরো আমি তোমাকে বলি তুমি তোমার চাইল্ডহুডে ফিরে যাও, মানে ছোট্টবেলায় একটু ফিরে যাও। ছোট্টবেলায় ফিরে গিয়ে ছোট্টবেলা ওই সময়কার, ঠিক আছে, আমাদের সবারই তো থাকে যেমন একটা প্রত্যেক গানের তো একটা জোন আছে বা একটা সময়কাল রয়েছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এবার তোমাকে যদি আমি বলি তুমি ছোটবেলায় ফিরে গিয়ে ছোটবেলায় যেরকম ভাবে যে গানটা তোমার পছন্দের ছিল, সেরকম কোনো একটা গান তুমি ধরো স্কুলে তুমি সেই গানটা গেয়েছো, এরকম মনে থাকলে কোনো একটা গানে যদি দুটো লাইন তুমি গাও। ও দেখবি রে ভাই, আয় রে ছুটে মোদের বকুল গাছে, রাশি রাশি হাসির মতো ফুল কত ফুটেছে। ও দেখবি রে ভাই, আয় রে ছুটে মোদের বকুল গাছে, কত গাছের তলায় ছড়া ছড়ি গড়াগড়ি যায়। ও ভাই সাবধানেতে আয় রে হেথা, দিস দোলে পায়। ও দেখবি রে ভাই, আয় রে ছুটে মোদের বকুল গাছে। বাহ, দারুণ। ছোট্টবেলা মানে অসাধারণ একটা সময়, যে সময়টা আমরা আজ এই বয়সে দাঁড়িয়ে বুঝতে পারি ওই সময়টা কতটা দরকারি। ভীষণ। আর মাঝে মাঝে এটা ফিল হয় যে ওই সময়টা হয়তো আমাদের জীবন থেকে না গেলেই ভালো হতো। হ্যাঁ, আমরা সবসময় ওই খুব সময়ের মিস মধ্যে করি। থাকি, ওই সময়ের মধ্যে, কারণ ওই সময় না কোনো চিন্তা ছিল, শুধু আনন্দ ছিল। হ্যাঁ। আর আজ এই সময় দাঁড়িয়ে আমরা কোথাও যেন আনন্দ ভুলে গেছি, কোথাও যেন বারবার মনে হয় আজকে এটা করতে হবে, কালকে ওটা করতে হবে, মানে বিভিন্ন রকম চিন্তা হ্যাঁ, মাথায়, মাইন্ডে রাতের সবকিছু ঘুরতে থাকে। সবকিছু ঘুরতে একদম। থাকে। তার মাঝখানে আমাদের যে প্যাশন, এই প্যাশনটা আমরা কোথায় যেন ভুলে যাচ্ছি, এই সমস্ত চিন্তা, এই সময়কালের চিন্তায় দাঁড়িয়ে প্যাশনটা ভুলে যাচ্ছি। প্যাশনটা, একদম। কারণ কোনো কিছু করতে গেলে আমাদের সেটার জন্য এগিয়ে যেতে হয়, তার জন্য হুম, হুম, যথেষ্ট হুম। মাইন্ডটা সেট করতে হয়, হ্যাঁ, মাইন্ডটাকে ফ্রেশ ঠান্ডা রাখতে হওয়া হয়, ফ্রেশ দরকার। হওয়া দরকার। কিন্তু তার মধ্যেও যারা আজ এই জিনিসের সাথে জড়িত, মানে শিল্পের সাথে জড়িত, শিল্পকে এগিয়ে নিয়ে মানে যাচ্ছে, তাদের একাধারে কর্নিশ জানানো খুবই জরুরি। কারণ তারা জীবনের অতগুলো পর্যায় সেগুলো কাটিয়ে রেখে আজকে এরকম একটা জায়গার মধ্যে দিয়ে তারা নিজেকে এগিয়ে একদম। নিয়ে যেতে পারছে। তার জন্য ধন্যবাদ তোমাকে, হুম, তার জন্য ধন্যবাদ সকলকে যারা এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছোটবেলা পেরিয়েছি, এখন আমরা বড়বেলায় এসেছি। হ্যাঁ। এই যে বড়বেলায় স্কুল লাইফ পেরিয়ে যখন আমরা কলেজ লাইফে এলাম, তোমার তো ছোটবেলাতে তুমি গান শুরু করলে, হুম, হুম। গান শুরু করে যখন এগোলে তখন তো মনে হলো যে আমি হয়তো এই স্টাইলটা আমার গানের খুব ভালো লাগে, খুব প্রিয়, আমি হ্যাঁ, ওইটার থেকে যদি একটুখানি এগোই, ওইটা নিয়ে যদি আমি কাজ করতে পারি আমার খুব ভালো লাগে। তো হ্যাঁ। তোমার কাছে জানতে চাইবো একটা জিনিস, যে তোমার কোন স্টাইলটা খুবই ভালো লাগে, মানে খুব প্রিয়, আর ওটাকে নিয়ে তুমি কাজ করতে চাও, সেই বিষয়ে। স্টাইল বলতে আমার রবীন্দ্রসঙ্গীতটা বেসিক্যালি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমি মানে এখন ফিল করছি, মানে ফিল 2-3 বছর ধরে আমি এটা ফিল করছি যে না, ফোকটাও ঠিক আছে, মানে বাহ। রবীন্দ্রসঙ্গীতটা এক ফোক আর রবীন্দ্রসঙ্গীতের মধ্যে না একটা মানে কম্বিনেশন আছে আচ্ছা, ব্যাপারটায়। তো সেই দরুন আমার ফোকটা ভীষণ ভালো লাগে ভালো এখন। লাগে। তাহলে তার মানে তুমি ফোক নিয়ে কাজ করছো এখন, হ্যাঁ, হ্যাঁ। ফোক নিয়ে কাজ করছো, আর ফোক মাটিকে চেনায়,
একদম। এত ভালো লাগে, মানে আমরা আমাদের মাটির সাথে কতটা জুড়ে থাকা উচিত, কতটা জুড়ে থাকা উচিত, সেটা কিন্তু ফোক গানের মাধ্যমে আমরা হুম, কিন্তু হুম। জানতে পারি। একদম, একদম। একটু মাটির সাথে জুড়তে চাইবো। দুটো লাইন ফোকের, তোমার প্রিয় কোনো গানের দুটো লাইন তুমি যদি গাও। নিশ্চয়ই। জলে যাইও না গৌরাই, আজ কালিয়ার জলে যাওয়ার যাহাতের বিচার নাই। জলে যাইও না গৌরাই, আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার নাই। জলে যাইও না গৌরাই, আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার নাই। ফন্দি করি দাঁড়াইয়াছেন বিনোদ কানাই, আরে বিনোদ কানাই। জৈবতে নারী দেখলে পরে, জৈবতে নারী দেখলে পরে, আর নয়নে চাই। জলে যাইও না গৌরাই, আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার নাই। জলে যাইও না গৌরাই, আজ কালিয়ার জলে যাওয়ার জাতির বিচার নাই। অসাধারণ, মানে ভেসে গেছি, মনে হচ্ছে অন্য কোথাও ভেসে গেছি, মানে এই এই জায়গাটার মধ্যে রয়েছে, মনে হচ্ছে না এই জায়গাটার মধ্যে রয়েছে, মানে এতটাই কানেক্ট করছিল বিষয়টা, খুব ভালো লাগছিল বিষয়টা। মানে Thank you. বলে না যে কানেক্ট, মানে গান এমনই একটা বিষয় যে সমস্ত রকম স্ট্রেস কোথা থেকে বার করে দেয়। একদম, একদম। মানে আমরা যত দুঃখের মধ্যেই থাকি না কেন, গান যদি খুব শ্রুতি মধুর হয় আর সিচুয়েশনটাকে কানেক্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা সব ভুলে ওর মধ্যে ভেসে হ্যাঁ। যেতে পারি। এখন খুব ভেসে খুব যাচ্ছিলাম পাওয়ার। প্রচন্ড পরিমাণ, মানে তুমি গাইছিলে, আমি ভেসে যাচ্ছিলাম, আমার এরকম লাগছে। আমার খুব খুব ভালো লাগে এই বিষয়টার মধ্যে। গান নিয়ে সেমন কিছু তো জানি না, কিন্তু আজ যে গান নিয়ে চর্চায় বসেছি বা চর্চায় বসছি, খুব দারুণ লাগছে আমার এই বিষয়গুলো মানে সামনে তুলে ধরতে, আমাদের দর্শকের সামনে তুলে ধরতে। আশা করি দর্শকরা এতে খুব কানেক্ট হবে, মানে তারাও বুঝবেন যে আমরা যে কার্যকলাপটা দিয়ে এগিয়ে যাচ্ছি, সেই কার্যকলাপটা কতটা দরকার এই সমাজের জন্য, আমাদের আর চারপাশের পরিবেশের জন্য। কারণ কোথাও যেন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা মানবিকতা বোধ বা মানসিকতা বোধ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথা কানের মধ্যে আসাতে আমরা কোথাও যেন মনে হয় যে আমরা কি সত্যি মানসিকতা বা মানবিকতা বোধ হারিয়ে ফেলছি। হ্যাঁ, কিন্তু যখন আবার অবশ্যই। গান, মিউজিক বা আমাদের কোনো কালচারাল বিষয়গুলোতে চলে আসি, মনে হয় যে না, এরাও আছে, এরাও সমাজকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে, তাহলে হয়তো এখনো আমরা বেঁচে আছি বা বেঁচে থাকার যে আশা রয়েছে। আশা রয়েছে। এই বিষয়টা কিন্তু খুব দরকারি, হ্যাঁ, আর এটা সবার জন্য খুব হ্যাঁ, দরকারি। হ্যাঁ। ফোক, মাটি, যে কথাটা বলছিলাম, তো তুমি গানটা শোনালে নিজেকে আবার ফিল করতে পারলাম, হ্যাঁ মাটিতে আছি, এরকম একটা বিষয় নিজের মধ্যে দিয়ে অনুভব হলো। অসাধারণ, মানে এর কোনো তুলনা হয় না, মানে গানেরই Thank কোনো you. তুলনা হয় না। আচ্ছা, এবার একটা মানে কথা মাথায় আসছে, সেটা জিজ্ঞাসা করি। পড়াশুনো, পড়াশোনার মধ্যে গান নিয়ে পড়াশুনো, তো তুমি তো গান নিয়ে পড়াশোনা করছো, ইউনিভার্সিটিতে পড়ছো, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা কি তোমার মানে যে ইউনিভার্সিটিতে পড়ছো সেটা কি তোমার কন্টিনিউ চলছে, না তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে, মানে গান না, বিষয় কমপ্লিট আমার হয়ে গেছে? এমএ কমপ্লিট রবীন্দ্রভারতী আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটি থেকে এমএ কমপ্লিট করা হয়ে গেছে আমার, গত বছরই শেষ হয়েছে। আচ্ছা, গত বছরই এমএটা হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ। হয়ে গেছে। বাহ, খুব ভালো, মানে ভালো লাগলো শুনে এটা। তাহলে এবার তোমার আগামী যে পদক্ষেপটা হবে, হুম। সেটা নিশ্চয়ই চিন্তাধারা কিছু করেছো, যে হ্যাঁ, এবার কি মানে নিয়ে এগোনো যায় বা কিভাবে? চিন্তাধারা করেছি বলতে এখনো করছি যে হ্যাঁ, কিভাবে নিজেকে গ্রো করতে পারবো। একদম। তো যদি এবার আমি একটা মানে বিষয় আমার জানতে খুব ইচ্ছা করছে, হুম। এই যে লাইভ শোজ গুলো তো হয়, সেগুলো তুমি লাইভ শোজ গুলোতে যাও, এই লাইভ শোতে গিয়ে তোমার
খুব প্রিয় কোনো একটা বিষয় বা প্রিয় বলবো না, কোনো মেমোরেবল কোনো একটা ঘটনা বলি আমি। প্রিয় বললে হয়তো জিনিসটা অন্যরকম কিছু সাউন্ড করে, মেমোরেবল কোনো একটা ঘটনা বলি। এরকম কোনো ঘটনা আছে যেটা আমি লাইভ শোতে গিয়ে, যেটা তোমার সবসময় মানে মাথায় রয়ে গেছে, হয়তো হয়তো আগে হয়েছে বাট এখনো মাথায় রয়েছে? হ্যাঁ, প্রিয় বলবো না, এটা আমার কাছে খুব অপ্রিয়ই বলবো। আচ্ছা। হ্যাঁ, মানে সবার জীবনে তো সবকিছু প্রিয় হয় না। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার ফার্স্ট টিভি শো এনডিটিভি ইমার্জেনে আচ্ছা। একটা সানরাইজের একটা শো ছিল, তো সেখান থেকে আমি সিলেক্ট হয়েছিলাম। আমাদের কলকাতার সল্টলেকে ওখানে থাকার ব্যবস্থা ছিল। তো সেখানে গিয়ে সেটা যেহেতু আমার প্রথম মানে ওরকম টিভি লাইভ, শো হ্যাঁ প্লাস লাইভ। টিভি শো, হ্যাঁ। তো আমি একদমই কিছুই জানতাম না। তো সেখানে গিয়ে আমার এটা আমার সারা জীবন মনে রয়ে যাবে। আর আমি শিক্ষাও নিয়েছি এটা থেকে ভীষণভাবে। হ্যাঁ। সেটা হলো, আমি যখন গান গাইছিলাম আমি না জানতাম না যে এত লাইট ফেলেছিল তো আচ্ছা। চোখে, আর আমার চোখ এমনিই বন্ধ হয়ে মানে গেছিল। অতিরিক্ত লাইট পড়লে হ্যাঁ, সামনেটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, একটা কিছু অতিরিক্ত দেখা যায় ভীষণ, না। হ্যাঁ। তো সেইটা নিয়ে একটা ইস্যু করে আমাকে ওখান থেকে এলিমিনেট করে দেওয়া হয়। হ্যাঁ। হ্যাঁ, তো মানে এটা আমার কাছে ভীষণ কষ্ট, মানে কি স্বাভাবিক এটা। বলবো। আমি ভেবেছিলাম যে এই গানটা আমার হয়ে গেলে যে পরের গানটা আছে ওটা আমি আরো বেটার বেটার করব, করবে। কিন্তু আমি ভাবতে পারিনি যে এইরকম একটা মানে এটা হয়তো পরিস্থিতি এরকম ওনাদের, একটা তৈরি হবে। হ্যাঁ এটা হয়তো ওনাদের চোখে লেগেছে, দৃষ্টিকটু লেগেছে, যেটা আমার জানা ছিল না। হ্যাঁ, ততদিন অবধি আমার শেখা ছিল না। সেইটা আমি শিক্ষা নিয়েছি যে হ্যাঁ আমাকে এইরকম ভাবে করতে হবে, তবেই আমি কানেক্ট করতে পারবো তাদের সাথে। আই টু আই কানেক্ট করা ভীষণ দরকার। খুব দরকার। মানে তুমি এটা বলতে চাইছো সব খারাপটা যে খারাপ তা নয়, না, খারাপ একদমই না, থেকে খারাপ ভালো থেকেও শিক্ষাটা ভালো আমাদের শিক্ষা, নেওয়া উচিত, হ্যাঁ আর ওই হ্যাঁ, শিক্ষাটা মনে করে আমাদের এগিয়ে চলা এগিয়ে উচিত। চলা উচিত। আচ্ছা, এই যে শিক্ষা, এই যে এগিয়ে চলা, এই শিক্ষা এগিয়ে চলার মধ্যে আমরা তো গুরুকে পাই। হ্যাঁ। তো গুরু ছাড়া কোনোটাই সম্ভব নয়, না। কখনোই সম্ভব নয়। তো তোমার গুরু তোমার বিনা গুরু, হ্যাঁ জ্ঞান। হ্যাঁ, গুরু বিনা জ্ঞান অধুরা, হ্যাঁ, এটা কথাতেই আছে এটা। তো সেক্ষেত্রে তোমার গুরু, ওনার সম্বন্ধে যদি দুটো কথা বলো, তোমার গুরু তিনি কে, ঠিক আছে, তো তার ব্যাপারে তুমি দুটো কথা যদি বলো। হ্যাঁ, আর সেটা হলো, আমার পার্টিকুলার যে একই গুরুর কাছে শিখেছি সেরকম নয়। আমি এটা সবসময় মনে করি আমার গুরু ভাগ্য ভীষণ ভালো। মানে আমি যাদের কাছেই গেছি না কেন, তারা অত্যন্ত স্নেহকর, মানে করছেও হয়তো, আশীর্বাদও করেছে। প্রথম আমি বলবো তৃষ্ণা চক্রবর্তী, আমি পিসিমণি বলে ডাকি, ইমন চক্রবর্তীর মা। মা। হ্যাঁ। তো তার কাছে আমার প্রথম মানে শেখা আর কি, আমি একদম ছোট থেকেই ওনার কাছে। তার আগে শিখতাম আমাদের পাড়ারই একজনের কাছে। তো প্রথম গুরু আমার সেই বলতে পারো। তারপরে আমি ইমন দিদির মায়ের কাছে আসি। তো পিসিমণি আমাকে ভীষণ স্নেহ করতো। আর তারপরে আরেক জায়গায় যাই আমি, পণ্ডিত মানিক সান্যাল। উনিও মানে আমাকে ভীষণ ভালোবাসতেন, এখন নেই, উনি গত হয়ে গেছেন, আচ্ছা, এখন আচ্ছা। আর নেই। তো ভীষণ ভালোবাসতেন। ইভেন এখন আমি যার কাছে যাই, প্রমিত গাঙ্গুলি, তো আমি দাদা বলেই মানে সবসময় ওইভাবেই আমি সম্বোধন করি, ওই স্যার, এইটুকু মানে। দাদা ভীষণ ফ্র্যাঙ্কলি আমার সাথে কেন, সবার সাথেই ফ্র্যাঙ্কলি। এই ক্ষেত্রে বলবো আমার গুরু ভাগ্য ভীষণ ভালো। খুব ভালো। আর এটা ভালো হওয়াই দরকার, হ্যাঁ, কারণ জীবনে এগিয়ে চলার জন্য গুরু যে মার্গদর্শন দেখাবে সেটা তাদের কেউ কিন্তু দেখাতে হ্যাঁ পারে হ্যাঁ, না। আর সেটাই। কারণ আমরা সঠিক পথ তো বেছে নিতে পারি না, আমরা জানবো কি করে আমাদের কোনটায় গেলে ভালো হবে, সেটার জন্য গুরু দরকার। হ্যাঁ, আর জীবনের প্রথম গুরু তো বাবা মাই, এবং আমি যেটা তুমি বলেছে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, বাবাই হচ্ছে একদম তোমার জীবনের একদম প্রথম একদম। গুরু, যার যা মানে ওনার আশীর্বাদ ছাড়া তুমি আজকে এখানে আমি এইখানে আসতে মানে এই পারতে না, পর্যায়ে আমি পৌঁছাতে পারতাম না। তো সেটা একটা খুব বড় জায়গা। তো যেখানে হ্যাঁ, বাবা বা মায়ের আশীর্বাদ সবসময়, বাবা মার আশীর্বাদ সব সন্তানের কাছে সবসময় থাকে। একদম। আচ্ছা, তো এই যে গুরু, হুম গুরুর কাছে তুমি যাচ্ছ, তুমি একটা স্টাইল নিয়ে এগোচ্ছ, হুম এই যে তুমি বললে তুমি এখন রবীন্দ্রসঙ্গীতে তুমি রবীন্দ্রসঙ্গীত শেখো, আর তুমি ফোকটা তো এগিয়ে যেতে চাইছো। হুম রবীন্দ্রসঙ্গীত আর ফোক এটা ছাড়া হুম। তোমার অনেক রকম তো স্টাইল আছে, অন্য কোন স্টাইল তোমার মনে হয় যে এটা আমার খুব ভালো লাগে, বা ওই স্টাইলটাতে যদি মানে
ওই স্টাইল নিয়ে যদি দুটো কথা বলো বা দুটো মানে লাইন গান যদি শোনাও, আরো আমরা একটু মুগ্ধ হবো, আমাদের দর্শক একটু মুগ্ধ হবে সেই বিষয়ে। আর স্টাইল বলতে আমার আধুনিক গাইতে ভালো লাগে। আচ্ছা। লতাজির গান, আশাজির গান আমার ভীষণই ভালো লাগে। আর গুরুর ব্যাপারে আমি আরেকটা কথা বলি, সেটা হলো আমরা সবসময় গানের গুরু যে মানে তাকেই শুধু আমরা গুরু বলি না, আমাদের সঙ্গে আরো অনেক মানে হ্যাঁ, যেরকম গানের সাথে একটা সামঞ্জস্য রেখে তবলা, নিশ্চয়ই নিশ্চয়ই, সঙ্গীত তো বাহক। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, সেটা না থাকলে কিন্তু গান মানে অধুরা একদমই থেকে যায়। অধুরা, হ্যাঁ হ্যাঁ, আধুরা আধুরা। বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি একদম ছোট থেকে মানে একদম ছোট বলতে খুব ছোট না, তাও 5-6 বছর বয়স হবে ছোটই তখন। বলা চলে মোটামুটি। মানে 3 বছর 3 বয়স তো বছর তাই বয়স থেকে শুরু বলছি। করেছো। হ্যাঁ, হ্যাঁ, তো 5-6 বছর বয়স থেকে আমি আমাদের এখানকার শম্ভু রঞ্জন দেবের কাছে আমি তবলার তালিম নিই। আচ্ছা। ভীষণ ভালো জেঠু, আমি জেঠু বলেই সম্বোধন করি। হ্যাঁ, তো ভীষণ ভালো শেখায়, এখনো অবধি কনস্ট্যান্ট আমি ওনার কাছেই আছি। বাহ! আচ্ছা, তুমি বললে আধুনিক গান হ্যাঁ তোমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। তো আধুনিক গানের তোমার প্রিয় সেই আধুনিক গানটা কার গাওয়া? সেটা মানে ওনার দুটো লাইন কার গাওয়া সেটা একটু বলে ওনার দুটো লাইন তুমি হ্যাঁ যদি হ্যাঁ, করো। আধুনিক গানটা হলো লতাজির গাওয়া Yes. লাগ যা গলে। বাহ! लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर। অসাধারণ থ্যাংক ইউ। গানের কথা। সত্যি মানে একটা গানের কথা যেটা আমরা নর্মালি এক্সপ্রেস করতে পারি না, কাউকে বলে বোঝাতে পারি না, কিন্তু গান যে কতটা পরিমাণ কথাটা বুঝিয়ে দেয় যে কি আমাদের চলছে। আর সত্যি এই যে মুহূর্তগুলো, তুমি যে গানটা একদম। গাইলে, গানে যে মুহূর্তের কথা বললো যে একবার মুহূর্ত চলে গেলে কিন্তু আর মুহূর্ত আসে না ফিরে। না। তো প্রত্যেকটা মুহূর্তকে কানেক্ট করো, মুহূর্তের সাথে চলো। আগামী দিনে কি হবে না হবে সেই চিন্তা ছেড়ে দাও, হ্যাঁ। বর্তমানটাকে নিয়ে হ্যাঁ, বাঁচো। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে গানটা গাইলে, বলতে গেলে ভাষা নেই এটা বলার জন্য, কারণ এই মানে গান নিয়ে যত বলবো তত কম বলা কম হবে। বলা হবে। কারণ কিছু রচনা যেটা ঘটেছে বা ঘটছে, হয়তো আগামী দিনে ঘটবে, সেই রচনার কোনোদিন কোনো শেষ হবে না। এটা আমার ফিল হয়, এটা একদম, আমার কিন্তু একদম। মনে হয় বিষয়টা। একদম। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এনাদের কথা তো মানে এনারা লেজেন্ড, এনাদের কোনো তুলনা হয় না। হুম হুম। তো ওনাদের যাই শুনবো সবটাই ভালো লাগা, হ্যাঁ একদমই। ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা, আজকালকার মডার্ন এই যে সময়ে দাঁড়িয়ে তোমার তো মনে হয় যে আমরা যে মিউজিক্যাল এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, হুম। এত মানে একটা গানকে মানে রবীন্দ্রসঙ্গীতকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে হ্যাঁ। বা ফোককে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট, বিভিন্ন জনারকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে মিউজিক থ্রু। হুম। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এখানে মানে তোমার ক্ষেত্রে, তোমার মনে আমি বলতে চাইছি যে তোমার ক্ষেত্রে কি কোনো মানে লিমিটেশন তুমি কি পাও যে আমার মনে হয় এই জায়গাটা হয়তো আমি যদি অ্যাচিভ করি বা অ্যাচিভ আমাকে করতে হবে, তাহলে হয়তো আমি এই জায়গাগুলোকে হয়তো মার্জ করতে পারবো? দেখো, এই বিষয়ে। লিমিটেশন বলতে আমি একটা কথা মানে সবসময় মনে করি যে যে কোনো জিনিসের, গান বলো নাচ বলো, যে কোনো জিনিস সবসময় লিমিটে থাকা উচিত। হ্যাঁ। আর এই জেনারেশনের কথা যেটা বললে সেটাতে বলি, এখন দেখবে রবীন্দ্রসঙ্গীত মানে যারা গান, তারা ভীষণই মানে মডার্নভাবে তো গানই, ইভেন তারা নোটেশন বহির্ভূত গান গায়। আচ্ছা, এটাতে আমার মানে ভীষণ, মানে কিছু ক্ষেত্রে এটা। হ্যাঁ হ্যাঁ, কিছু ক্ষেত্রে গায়। তো আমি এটা সবসময় মনে করি যে অন্য যা গান ঠিক আছে করুক, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে দেখবে তুমি যে উনি নোটেশন বেঁধে দিয়ে গেছেন,
এমনি এমনি বেঁধে দিয়ে যাননি, সেটা নিশ্চয়ই ওনার সেই ভাবনা দিয়ে থেকেই উনি এটা করেছেন। সো আমার এটা মনে হয় যে উনি যেহেতু করে দিয়ে গেছেন, সেটা আমাদেরকে মানে মাথায় নিয়ে এটাকে এগিয়ে চলা চলতে উচিত। হবে, এগিয়ে চলাটা উচিত। আমরা অন্যান্য গানও গাই, এখন অনেক মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে অনেক কিছুই গাই। সব গান কিন্তু আমাদের শ্রুতিমধুর লাগে না। একদম, মানে কোথাও হয়তো হ্যাঁ হ্যাঁ, মিউজিকটা আমরা ভাবি বেশি। যে হ্যাঁ এটা এই জায়গাটায় হয়তো এই জিনিসটা দিলে ভালো হতো, আচ্ছা, বা এইটাই হয়তো এই জিনিসটা না দিলেও ভালো হতো। তো এটা তো এটাই। মোটামুটি অনেকটা মানে যদি আমি বলতে চাই পার্সোনাল পার্সপেক্টিভ হয়ে গেল বিষয়টা, হ্যাঁ 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 যে বিভিন্ন জনের বিভিন্ন মত, হ্যাঁ সেই হ্যাঁ, জায়গাটার থেকে দাঁড়িয়ে এটা সেটা তুমি তো তোমার মতটা অবশ্যই, তুমি হ্যাঁ জানালে। হ্যাঁ। এবার বিভিন্ন জনের মানে সবার তো সবার মানে একমত নাও হতে একমত পারে, নাও হ্যাঁ, হতে পারে, আর সবার তো চয়েসটা আলাদা, মানে আলাদা হতেই পারে। প্রত্যেকজনের যে একই রকম চয়েস হবে তা তো নয়, বিভিন্ন জনের বিভিন্ন, সেই হিসাবে হ্যাঁ, হয়তো না, চলছে। তুমি হ্যাঁ যেটা তবে বললে, আমি যেটা হ্যাঁ এবার করি, তুমি হ্যাঁ তোমার মতটা আমার এটা জানিয়েছো, সেক্ষেত্রে কথা তো ঠিকই। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রগীতি বা রবীন্দ্রসঙ্গীত যেটাই হ্যাঁ আমি বলি, ঠিক আছে, ওনার যা লেখা বা ওনার ওনার যে সুর যেটা উনি তৈরি করে গেছেন, হুম, সেখানে প্রশ্নের কোনো জায়গাই আসে না, আসে না, কাউরই আসে না প্রশ্নের জায়গা, মানে ওনার ওনার জায়গাটা অসীম সঙ্গীতের জগতে, ওনার জায়গাটা একদম। সঙ্গীত লেখা আর তুমি সমস্ত দেখবে কিছুতেই। উনি একদম মানে ছোট থেকে মৃত্যু একটা মানুষের জীবনে মানে যেরকম ঘটনা ঘটে, প্রত্যেকটা তুমি কিন্তু ওনার গানের মধ্যে পাবে, আচ্ছা, মানে বলতে চাই প্রত্যেকটা, প্রত্যেক পর্যায়ে উনি ওনার একদম লেখা বা প্রত্যেক গানের মধ্যে পর্যায়ে। দিয়ে উনি আমাদের বলে গেছেন। বয়সের অনেক ধাপ আছে না, ধাপ থাকে, হ্যাঁ একদম সেটা প্রত্যেকটা পর্যায়ে একদম উনি বলে দিয়ে গেছেন। বলে দিয়ে গেছে, মানে ওনার প্রত্যেকটা লেখা হুম, বা গানে আমরা কিন্তু এই এটা জিনিসটা একদম, বুঝতে হ্যাঁ পারি যে বুঝতে আমরা পারি। জীবনে যে সময়কালের মধ্যে দিয়ে যাই না কেন, ওনার ওই কালটার জন্য গান রয়েছে, রয়েছে, ওনার রচনা রয়েছে, হ্যাঁ সেই জন্য উনি কবিগুরু। ওনার জায়গাটা, অবশ্যই। ওনার ওনার কথা কথা বললে তো ওনার কথা শেষ নেই, না, ওনার কথা প্রচুর, উনি উনি অনেক, আমার কাছে হ্যাঁ উনি হলেন আকাশ, একদম, মানে অপরিসীম, কোনো যার কোনো শেষ ধরা নেই ছোঁয়া যার, নেই, যার না কোনো লিমিটেশন নেই। অ্যাকচুয়ালি সঙ্গীতের জগতে বা কাব্যের জগতে ওনার কোনো লিমিটেশন নেই, না না একদম। উনি যে জায়গাতে রয়েছে। এবার বিষয়টা হচ্ছে আজকালকার আমরা আমরা তো এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক ছোট ছোট বাচ্চারা হ্যাঁ, যারা নতুন করে সঙ্গীত শুরু করছে, শিখছে, হ্যাঁ মানে গান শিখছে বা কোনো মিউজিক্যাল কিছুতে যোগ হচ্ছে, যুক্ত হচ্ছে, তোমার কি ধারণা মানে তাদের যে সঙ্গীতের মধ্যে আসা, সেটা তাদের কেন আসা, এই ধারণাটা তুমি যদি ব্যক্ত করো, মানে তারা সঙ্গীতের মধ্যে যুক্ত হলে তাদের জীবনে কি কি জিনিস ওরা অ্যাচিভ করতে পারে বা কেন করা উচিত? আহ, প্রথম কোশ্চেনটা যেটা করলে, আশা কেন আসা, হ্যাঁ সেটা হলো এক হতে পারে গার্জিয়ানস যারা আছেন তাদের খুব মানে এই সঙ্গীতের বিষয়ে খুব, মানে বলতে চাইছো হ্যাঁ গার্জিয়ানের ইচ্ছা শক্তি। হ্যাঁ আচ্ছা, আশা হতে পারে, হ্যাঁ। কিন্তু আবার কেউ নিজের ইচ্ছেতেও আসে, হুম, শুধু গার্জিয়ানের ইচ্ছেতে আসে বললে খুব ভুল কথা হবে। মানে ভালোবাসাটা তো অটোমেটিক কোনো কিছু অবশ্যই করতে গেলে অবশ্যই, ভালোবাসা অনেকের দরকার তার জন্য। মানে ইনবর্ন একটা ভালোবাসা জন্মে যায়, আবার অনেকের সেই ভালোবাসাটা জন্মাতে একটু টাইম লাগে। একটু টাইম লাগে, সময়ের একটা ব্যাপার এখানে কাজ করে। একদম। একদম। তো সেক্ষেত্রে গান হুম। একটা মানুষের জীবনে কোন জায়গাটা, মানে কোন জায়গা বলতে তাকে মানে মেন্টালি কতটা স্বতঃস্ফূর্ত রাখে, এই মেন্টালি বিষয়টা। স্বতঃস্ফূর্ত হ্যাঁ, রাখে হলো মানে ভীষণভাবে স্বতঃস্ফূর্ত রাখে। ব্যাখ্যা করে বোঝানো যাবে না এটা, কিন্তু যে বুঝতে পারে ব্যাপারটা মানে তার কাছে এটা পরিষ্কার যে আর কিছু না হোক গান শুনলে অন্তত মাইন্ড ফ্রি থাকে, মন ফ্রি থাকে। মানে বলতে চাই এক কথায় বলতে গেলে স্ট্রেস রিলিফ, একদম একদম। মানে আমাদের যত দুঃখ, যত কষ্ট, গান সব শুনবো, সব মানসিকভাবে আমি মানে আমার শান্ত কাছে হয়ে তো যাব। এটাই মনে হয়। হ্যাঁ, এটা আমারও হয়, মানে গান শুনলে এটা আমার এটা হয়। হ্যাঁ অর্ধেক মানে জনের অনেক কাছে সময় অনেক এটা, পরিস্থিতিতে থাকি যে টাইমটা মনে হয় একা বসে দুটো গান শুনি, হয়তো খুব ভালো হ্যাঁ থাকবে, রিলিফ হবে। খুব ভালো হ্যাঁ লাগবে, মানসিকভাবে ভালো লাগবে। আচ্ছা, আহ, খুব আর এগোবো না আজ বিষয়, কারণ গান বিষয়ে তো কথা শেষ নেই, হ্যাঁ, গান বিষয়ে অনেক কথা আছে, অনেক অনেক কথা কথা বললে চলবে, শেষ হবে না। বললে শেষ হবে না। তো যে বিষয়টা আরেকটা মানে যেটা নিয়ে আমরা শেষ করব সেই বিষয়টা হচ্ছে দুটো জিনিস নিয়ে দুটো কথা বলতে চাই। প্রথমত, তোমার থেকে জানা হলো না যে বর্তমান জগতে তোমার প্রিয় শিল্পী কে, ঠিক আছে, মানে গায়ক বা গায়িকা, প্রিয় শিল্পী কে বর্তমান বর্তমান মানে এই সময় দাঁড়িয়ে, বা তুমি অতীতও বলতে পারো, তোমার কাছে যে প্রিয় তার কথা তুমি বলতে পারো। এবার যে প্রিয় তার
গাওয়া যদি একটা গান তুমি 2 থেকে 3 লাইন শোনাও। দেখো, প্রিয় বলতে তো ওরকম ভাবে আমি বলতে পারি না, মানে আমার কাছে সবাই প্রিয়, মানে আচ্ছা। সবার গানই আমার মোটামুটি ভালো লাগে। এবার খুব শুনি যেই গানগুলো, মানে যার গান, শ্রেয়া ঘোষাল, তো তার গান আমি শুনি, নিশ্চয়ই। আমার ভালো লাগে। 2 লাইন যদি তুমি শোনাও। নিশ্চয়। थोड़े बदमाश हो तुम, थोड़े नादान हो तुम, हो थोड़े बदमाश हो तुम, थोड़े नादान हो तुम। हाँ मगर ये सच है, हमारे जान हो तुम, थोड़े बदमाश हो तुम, थोड़े नादान हो तुम। मेरे सांसों की झनकार हो तुम, मेरा सोना श्रृंगार हो तुम, मेरी आँखों का इंतजार हो तुम, मेरा ईमान मेरी शान, मेरा मान हो तुम, थोड़ी बेईमान हो तुम, थोड़े शैतान हो तुम। हाँ मगर ये सच है, मेरे भगवान हो तुम, थोड़े बदमाश हो तुम, थोड़े नादान हो तुम, हो थोड़े बदमाश हो तुम, थोड़े नादान हो तुम। দারুণ লাগলো, থ্যাংক মানে ইউ। অসাধারণ। শ্রুতিমধুর যেটাকে বলে, ওই শ্রুতিতে ভেসে যাওয়া। আমি বারবার ভেসে যাচ্ছি। থ্যাংক ইউ। দারুণ লাগলো। আচ্ছা, হঠাৎ করে একটা মানে প্রশ্ন আমার মাথায় এলো। হুম। প্রশ্নটা হচ্ছে, গান তো তোমার ক্যারিয়ার, গান নিয়ে তুমি এগোচ্ছ, হুম। গান নিয়ে তুমি এগিয়ে যাবে। একটু অন্য মানে বিষয়ে যদি বলি যে এই গান তুমি মানে কখনো তো মাথায় এরকম কথা আসতেই পারে, আমাদের বিভিন্ন সময় আমরা যখন বসি বিভিন্ন রকম কথা আসে, হ্যাঁ। যদি গানটা আমার কেরিয়ার না হতো সেক্ষেত্রে আমি কোনটাকে কেরিয়ার হিসেবে চুজ করতাম? সবারই একটা গোল থাকে যে আমি এটা করতে চাই বা হ্যাঁ। এগিয়ে যেতে চাই জীবন চলার ক্ষেত্রে। হ্যাঁ। তো সেই বিষয়ে কখনো কিছু ভেবেছো? হ্যাঁ, ভেবেছি। এখন আর হয়তো সেই ভাবনাটা আসে না, যেহেতু গানটা নিয়েই অনেকটা এগিয়ে এগিয়ে। গেছি। হ্যাঁ, আমি ছোট থেকে একদম মানে আমি ছোট থেকে নাচ করতে ভীষণ ভালোবাসতাম। আচ্ছা। হ্যাঁ, ইভেন আমি অনেক স্টেজ প্রোগ্রামও করেছি বাহ। নাচ না শিখে নাচ কারোর না কাছে। শিখে, আচ্ছা আচ্ছা। তো সেই দরুন আমার একটা ইচ্ছে ছিল যে আমি মানে মানে আমি নাচ করব, ভারতনাট্যম, হ্যাঁ, এইরকম আর কি, ক্লাসিক্যাল। তো তারপরে দেখলাম যে না, গানটার মধ্যে আমি ভীষণভাবে ঢুকে গেছি, এর থেকে আর বেরোনো, মানে এখন যদি আমি গানটা ছেড়ে দিই তাহলে বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে তো এই এই ধারণাটা এসছে যে গান না হলো, কিন্তু দেখো একটা জিনিস, এই যে তুমি ধারণাটা তোমার এসছে গান না হলো হয়তো আমি ভারতনাট্যম শিখতাম, নাচের হ্যাঁ, দিকে যেতাম, হ্যাঁ, হ্যাঁ, সেখানেও কিন্তু গানটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, হ্যাঁ, গান হ্যাঁ, ছাড়া নাচ কিন্তু নাচ হবে না, 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 না। দুটো কিন্তু খুব ওতপ্রোতভাবে হ্যাঁ, জড়িত। মানে মূল ফোকাস তোমার একটাই, জীবনে গান নেই মানে কিচ্ছু নেই, না, গানেই এখন থাকতে তো হবে। অন্তত এটাই। হ্যাঁ, সেটাই বিষয়। আচ্ছা, আমরা আর তাহলে খুব বেশি এগোবো না আজ, ঠিক আছে? আবার বসবো কোনো একদিন। নিশ্চয়ই। এই বিষয়ে তো কথার শেষ নেই, প্রচুর কথা না, হবে, হ্যাঁ। আগামী দিনে আরো কথা হবে। তা আমাদের এই লিলুয়া গানবাসীর দর্শকবৃন্দদের জন্য বা আমাদের জন্য, আমাদের এই মাইকান এক্সপ্রেস শো এর হয়ে হুম। যদি দুটো কথা তুমি একটু বলো দর্শকদের। আহ, হ্যাঁ, দুটো কথা কেন, অনেকগুলো কথাই বলা যায়। সেটা হলো, আমার ভীষণ ভালো লাগছে
যে আমি এখানে এসেছি, আর তুমি ভীষণ ভালো, মানে থ্যাংক ইউ, ভীষণ ফ্র্যাঙ্কলি আর কি। থ্যাংক ইউ। আর যারা যারা সবাই আছে তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে ডেকেছেন। তো আমি চাই এটা গানবাসী আরো এগিয়ে যাক, একদম সবসময় এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন, ব্যাস। ধন্যবাদ। আহ, তুমি যে আমাদের আমন্ত্রণে এখানে এসেছো, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছো, এটার জন্য আমরা খুব আপ্লুত। আশা করি Thank আমাদের you. দর্শকবৃন্দ খুব আপ্লুত হবে, কারণ এরকম একটা পরিবেশ তৈরি করাটা একটা বড় ব্যাপার। আমরা আজ যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে। ধন্যবাদ। আজ আমাদের শোয়ের একদম অন্তিম পর্যায়ে, এখানেই শেষ করলাম। আহ, আমাদের লিলুয়া গানবাসী মাইক অ্যান্ড এক্সপ্রেস শোটিকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর যতটা পারবেন শেয়ার করবেন, কারণ আমাদের এগোতে হবে আর আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার।